একজন দার্শনিক বলেছেন, যদি আমরা আইন মানি বা জনগণ যদি আইন মানে তাহলে আইনের প্রয়োজন নাই, আর যদি জনগণ আইন না মানে তাহলে আইন দিয়ে জনগণকে আইনের আওতায় আনা বা আইন দিয়ে কোনো বিষয়কে প্রোটেক্ট করা সম্ভব নয়। অর্থাৎ আইন যদি মানে তাহলে আইনের প্রয়োজন নাই, আর আইন যদি না মানে তাহলে সে আইন দিয়ে কিছুই হবে না। এটা হলো ওই দার্শনিকের মূল বক্তব্য। এখন আমাদের সংবিধান সংশোধন করতে যাচ্ছে। এই সংবিধান সংশোধন কমিশনের প্রধান হচ্ছেন আলী রিয়াজ। এই ডক্টর আলী রিয়াজ সাহেব দীর্ঘ 40 বছর যাবৎ আমাদের এই দেশে থাকেন না। তিনি থাকেন আমেরিকায়, আমেরিকান পাসপোর্ট হোল্ডার, অর্থাৎ তিনি অন্য একটা দেশের ওয়াদ গ্রহণ করেছেন। আমাদের বাংলা যখন ভাগ হয়, যিনি ভাগ করেছেন, আমি সে ইংলিশ ব্যক্তির নাম এই মুহূর্তে ভুলে গিয়েছি, তিনি কখনোই আমাদের দেশে আসেননি। অর্থাৎ তিনি ওই দেশে বসে জাস্ট বাংলার বুকের উপর দিয়ে ছুরি চালিয়েছেন। এখন এই যে আলী রিয়াজ সাহেব, তিনি আমাদের দেশে জন্ম হলেও তিনি স্টাডি করার জন্য আমাদের দেশ ত্যাগ করেন প্রায় 40 বছর আগে, এবং তখন থেকে তিনি ওই আমেরিকায় আছেন, মাঝে কিছুদিন আমাদের দেশে এসেছিলেন। এটা হলো তার বর্তমান অবস্থান। এখন তার হাতে এই যে সংবিধান সংশোধন কমিশন এর প্রধান, এখন তিনি স্টাডি কখনোই এই আইন বিষয়ে করেননি। আবার তিনি পলিটিক্যাল সায়েন্সের বিষয়ে খুব একটা যে স্টাডি করছেন তাও না। পলিটিক্যাল সায়েন্স মানে আমাদের রাষ্ট্রবিজ্ঞানের, সুতরাং উনি খুব যে বেশি রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জানেন তাও নন, আর আইন বিষয়ে তো উনি স্টাডি করেনই নেই। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে জার্নালিজমের উপরে স্টাডি করছেন, এবং তিনি যখন হায়ার এডুকেশনের জন্য বা ডক্টরেট করার জন্য যখন দেশ ত্যাগ করেন, তখন তিনি রাষ্ট্রবিজ্ঞানের একটা অধ্যায় সামরিক শাসন, সিভিল এবং সামরিক, দ্যাটস মিন জনগণ এবং সামরিক শাসকের একটা অংশ তিনি স্টাডি করেন। একটা অংশ জিয়ার শাসনামল, অর্থাৎ সামরিক শাসক জিয়ার শাসনামলের এই অংশটুকুই উপরে তিনি ডক্টরেট লাভ করেন। অর্থাৎ এই এতটুকুই হলো তার রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে তার একাডেমিক্যাল সার্টিফিকেট, এর বাইরে তার কোনো কিছুই নাই। এখন যার আইন সম্পর্কে যার কোনো ধারণা নেই, আইন সম্পর্কে যিনি পড়েননি, রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে যিনি পড়েননি, তিনি বাংলাদেশের সবচেয়ে বড় আইনসভা সংবিধানটি যে সংশোধন করবেন সেই কমিশনের প্রধান হয়েছেন। বাট এই যে প্রধান হলেন, তিনি কোন যোগ্যতায় কিভাবে হলেন এটা আপাতত আমার জানা নেই। আচ্ছা, তিনি খুব শীঘ্রই তার একটি সংশোধনী পেশ করবেন। তার মধ্যে একটা আছে, তিনি যে নির্বাচন করতে যাচ্ছেন, এই ভোটারের বয়স এতদিন ছিল 18, উনি 17 করতে যাচ্ছেন, এবং যিনি নির্বাচিত প্রতিনিধি হওয়ার বয়স ছিল 25, উনি 21 করার সুপারিশ করবেন। এখন আমরা জানি আমাদের দেশের ভোট কিভাবে হয়। যেমন ছোটবেলায় ছিল, আর সবাই বলতো যে এই কিছু চাল ডাল বা 2 কাঠা ধান দিয়ে একটা ভোট কিনতো। ছোটবেলায় আমরা দেখছি, একটু বড় হলে দেখতাম যে 500-1000 টাকা দিয়ে একটা করে ভোট কিনতো। আর এখন হয়তো এই তোর বিকাশ নাম্বার দিস, রাতে রাতে বিকাশে টাকাটা ট্রান্সফার করে দেয়, তুই আমারে ভোট দিস। এখন এই যে 18 বছর বয়স থেকে 17 বছরে আনায় আরো কমসে কম 1 কোটি ভোটার বাড়বে। এই যে 1 কোটি ভোটার বাড়লো, এই 1 কোটির জন্য কত কোটি টাকা, যখন কোন জনপ্রতিনিধি এই 5 বছরে 3 থেকে 4 বার
একজন 4-5 বার নির্বাচন হয়, তো কত কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। ভোট তো মোস্টলি কেনাকাটাই হয়, বেচা কিনা হয়, যেটা ওপেন সিক্রেট আমাদের দেশে। এখন ধরি এই 1 কোটি ভোট, প্রথমত ইউপি নির্বাচন হবে, এমপি ইলেকশন তো আছেই, এছাড়াও লোকালি আছে ইউপি মেম্বার সহ বেশ কয়েকটা নির্বাচন হবে। তো এই যে নির্বাচনের এই অবস্থা, তাহলে আমাদের 17 থেকে 18 থেকে কমিয়ে 17 না নিয়ে এসে যদি 18 থেকে 20 করা হতো, তাহলে অন্তত 2 কোটি ভোটার কমতো। এবং এই ভোটগুলো যে জনপ্রতিনিধি, এই 17 বছর বয়সে যে জনপ্রতিনিধি নির্বাচন করবেন, তিনি ওই জনপ্রতিনিধি সম্পর্কে কতটুকু ধারণা রাখেন তা তো বলা অপেক্ষা রাখে না। এখন আসুন, 25 থেকে জনপ্রতিনিধি হওয়ার বয়স 21-এ তিনি সুপারিশ করতে যাচ্ছেন। এখন একজন ব্যক্তি 21 বছরে তার স্টাডি লাইফ শেষ হয় না, 21 বছর বয়সে একজন জনপ্রতিনিধি হয়ে তিনি কতটুকু অভিজ্ঞতা অর্জন করবেন, আর তিনি কিভাবে আইনসভায় বসে আইন পাশ করবেন। সুতরাং এই জায়গাও যদি তিনি 21-এ না নিয়ে এসে যদি তিনি 27-এ নিয়ে যেতেন, তাহলে হয়তোবা আমরা আরেকটু অভিজ্ঞ, আরেকটু জ্ঞানী জনপ্রতিনিধি পেতাম। আরেকটা কথা হলো যে জনপ্রতিনিধি যাকে তাকে, এখানে একটা রাষ্ট্রবিজ্ঞানের আরেকটা কথা আছে যে গণতন্ত্র হচ্ছে মূর্খের শাসন, অর্থাৎ এক মূর্খ ভোট দিয়ে আর এক মূর্খকে নির্বাচিত করার নামই গণতন্ত্র। সুতরাং এই মূর্খের শাসনটার এই জায়গাটায় একটু চেঞ্জ করে যদি বলা হতো যে ঠিক আছে, এই কোন জনপ্রতিনিধি হতে হলে অন্তত এসএসসি পাস করবে, অর্থাৎ ন্যূনতম একটা সার্টিফিকেট লাগবে, তাহলে অন্তত কিছুটা হলেও আমরা শিক্ষিত সমাজকে জনপ্রতিনিধি হিসেবে পাইতাম। অর্থাৎ এইসব ক্ষেত্রে আরেকটু যদি সহনশীল হতো, তাহলে বোধহয় আরো ভালো হতো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।